রাইটিং কোহেসিভলি ক্লাস 8-এর চ্যাপ্টারটির পরের অ্যাক্টিভিটি আমরা আজকে আলোচনা করব, সেটি হচ্ছে 5.3.3। এখানে কি বলা হয়েছে, লেটস প্র্যাকটিস হোয়াট উই হ্যাভ লার্ন। আমরা কোহেসিভ ডিভাইস সম্পর্কে, প্যারাগ্রাফ সম্পর্কে, এসে সম্পর্কে এখন যা জানলাম, শিখলাম, এখন তার উপর একটা প্র্যাকটিস করব। তো চলো দেখি এখানে কাজটাকে। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস ইন পেয়ার্স অর গ্রুপস, দে আর নট লজিক্যালি অ্যান্ড chronologically organized. Identify the different cohesive devices used to connect the sentences and organize them to make a meaningful paragraph. Follow the structure of a paragraph while organizing the sentences. Later, share it with the whole class. অর্থাৎ এখানে যদি সহজ কথা দেখো, এখানে একটি প্যারাগ্রাফ দেওয়া রয়েছে এবং প্যারাগ্রাফগুলোতে সেন্টেন্সগুলো এলোমেলোভাবে দেওয়া আছে। এখন এটিকে সাজিয়ে একটি পূর্ণাঙ্গ প্যারাগ্রাফ করতে হবে, একটি অর্থপূর্ণ প্যারাগ্রাফ তৈরি করতে হবে এবং এক্ষেত্রে কোহেসিভ ডিভাইসগুলো আমাদেরকে সাহায্য করবে। তো এই হচ্ছে সেই প্যারাগ্রাফটি। তো চলো আমরা প্রথমে প্যারাগ্রাফটি সাজিয়ে নিই এবং এরপরে কাজ হচ্ছে, এখানে আমরা এই যেটা দেখো স্ট্রাকচার দেওয়া আছে, একটা গ্রিড দেওয়া আছে। এইখানে এই প্যারাগ্রাফের কোন পার্ট কোনটা, আমরা আগে যা শিখলাম প্যারাগ্রাফ সম্পর্কে সেই পার্টগুলো কি, যেমন ইন্ট্রোডাকশনের পার্ট কোনটা, টপিক সেন্টেন্সের পার্ট কোনটা, টপিক সেন্টেন্সের সেন্টেন্স কোনটা সেটা লিখতে হবে। এইখানে কোন কোহেসিভ ডিভাইসটা ইউজ করা হয়েছে সেটা লিখতে হবে এবং তারপরে এই কোহেসিভ ডিভাইসটা কেন, কী উদ্দেশ্যে ইউজ করা হয়েছে, শেষ অংশে পারপাস অফ ইউজিং দ্য ডিভাইস অংশে সেটির একটা ছোটোখাটো ব্যাখ্যা লিখতে হবে। তো একটা করে দেওয়া হয়েছে, বাকিগুলো তোমরা করবে। তো চলো প্রথমে আমরা প্যাসেজটি সাজিয়ে নিই। তো দেখো যে প্যাসেজটি রয়েছে, প্রথমেই রয়েছে ফাইনালি দ্য বার্ড হ্যাজ প্রোভাইডেড এ কনস্ট্যান্ট সোর্স অফ জয় অ্যান্ড কমফোর্ট ফর প্রসূন। আসলে কোনো একটা প্যারাগ্রাফের শুরুতেই ফাইনালি কথাটা আসতে পারে না, ফাইনালি মানে সব শেষে। সো তাহলে আমরা বুঝতে পারছি এই কথাটা যাবে সবার শেষের দিকে। প্রথম দিকে কি থাকতে পারে, প্রথম দিকে একটা টপিক সেন্টেন্স থাকবে, ঠিক আছে। সো আমরা সেই টপিক সেন্টেন্সটাকে বের করি, যেখানে এই প্যারাগ্রাফের আইডিয়াটি কী, প্যারাগ্রাফটি কী নিয়ে সেই বিষয়ে আমাদেরকে আইডিয়া দেওয়া হয়েছে। তো চলো আমরা যদি এখানে হচ্ছে ফার্স্টলি দ্য বার্ড হ্যাজ শোন, অর্থাৎ প্রথমত একটা বার্ডের কথা বলা হচ্ছে, কিন্তু সেই বার্ডের কথাটা আগে আমরা দেখি অন্য কোথাও সরাসরি আছে কিনা। দেখো দ্বিতীয় যে সেন্টেন্সটি ফার্স্টলির পরে তৃতীয় সেন্টেন্সটি, প্রসূনস বার্ড teacher has played an important role in his life by teaching him valuable life lessons and being a faithful companion. তারপর রয়েছে থার্ডলি, ওভারঅল, সেকেন্ডলি সেন্টেন্সগুলো। অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে সেন্টেন্সটি শুরু হবে বা টপিক সেন্টেন্সটি হবে এই সেন্টেন্সটি, প্রসূনস বার্ড টিচার হ্যাজ প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন হিজ লাইফ বাই টিচিং হিম ভ্যালুয়েবল লাইফ লেসন্স অ্যান্ড বিং এ ফেথফুল কম্পেনিয়ন। অর্থাৎ প্রসূনের বার্ড টিচার যিনি, তিনি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাকে জীবন সম্পর্কে মূল্যবান কিছু শিক্ষা দিয়ে এবং বিশ্বস্ত সঙ্গীর ব্যাপারে বলে। এরপরে আসতে পারে ফার্স্টলি যে সেন্টেন্সটি, সেটি ফার্স্টলি দ্য বার্ড হ্যাজ শোন হিম দ্য ইম্পর্টেন্স অফ পেশেন্স থ্রু দ্য লং অ্যান্ড লেবারিয়াস প্রসেস অফ বিল্ডিং এ নেস্ট। এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে যে ফার্স্টলি প্রথমত এই বার্ডটি তাকে দেখিয়েছে যে ধৈর্যের কত গুরুত্ব এবং সে একটা নেস্ট তৈরি করতে, তার বাসা তৈরি করতে কত কঠোর পরিশ্রম এবং দীর্ঘ সময়ের মধ্য দিয়ে, ধৈর্যের মধ্য দিয়ে যায়। তো যেহেতু আমরা ফার্স্টলি পেয়ে গেছি, এখন ফার্স্টলির পর ডেফিনেটলি সেকেন্ডলির সেন্টেন্সটা আসবে। দেখো নিচের দিকে রয়েছে সেকেন্ডলি দ্য বার্ড হ্যাজ টট হিম দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক। পাখিটি তাকে কঠোর পরিশ্রমের গুরুত্ব শিক্ষা দিয়েছে, মূল্য শিক্ষা দিয়েছে। বাই টায়ারলেসলি সার্চিং ফর ফুড অ্যান্ড লুকিং আফটার ইটস ইয়াং চাইল্ড। আচ্ছা এখানে মনে হয় কিছু ওয়ার্ড মিসিং আছে, আচ্ছা যাই হোক। তো পাখিটি এবং তার বাচ্চাদের জন্য বিরামহীনভাবে, ক্লান্তিহীনভাবে খাবার খুঁজে খুঁজে। তো সেকেন্ডলির পরের অংশ আসবে থার্ডলি। সো এটা এখন সহজেই বোঝা যাচ্ছে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরে গিয়েছো। থার্ডলি দ্য বার্ড হ্যাজ ডেমনস্ট্রেটেড টু হিম দ্য ইম্পর্টেন্স অফ বিং অ্যাডাপ্টেবল বাই অ্যাডজাস্টিং ইটস বিহেভিয়ার অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সিচুয়েশনস। তৃতীয়ত পাখিটি তাকে দেখিয়েছে ইম্পর্টেন্স অফ বিং অ্যাডাপ্টেবল, অর্থাৎ যে কোনো জায়গায় খাপ খাওয়ানোর যে দক্ষতা বা যোগ্যতা সেটির গুরুত্ব, বাই অ্যাডজাস্টিং ইটস বিহেভিয়ার অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সিচুয়েশনস, বিভিন্ন পরিস্থিতিতে তার আচরণ যে সে কীভাবে সবার সাথে অ্যাডজাস্ট করেছে সে বিষয়টি। থার্ডলির পরে এখন আসতে পারে ফাইনালি যে প্রথম সেন্টেন্সটি, সেটি দ্য বার্ড হ্যাজ প্রোভাইডেড এ কনস্ট্যান্ট সোর্স অফ জয় অ্যান্ড কমফোর্ট ফর প্রসূন, প্রোভাইডিং হিম উইথ এ লয়াল ফ্রেন্ড অ্যান্ড কম্পেনিয়ন। তো এখানে বলা হচ্ছে যে এই পাখিটা তার কাছে একটা জয়, আনন্দের একটা উৎস ছিল, আনন্দ এবং আরামের একটা উৎস ছিল, যে তাকে দেখিয়েছে বা শিখিয়েছে, প্রোভাইডিং হিম উইথ এ লয়াল ফ্রেন্ড অ্যান্ড কম্পেনিয়ন, যে তার একজন ভালো বন্ধু এবং সঙ্গী হিসেবে ছিল। সবশেষে আমরা আসবে ওভারঅল, মানে আমরা বডি পার্টে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এই কথাগুলো লিখবো এবং কনক্লুডিংয়ে আমরা আসতে পারি ওভারঅল এই কথায়। ওভারঅল মানে সবশেষে বা সর্বোপরি।
প্রসুনস বার্ড টিচার হ্যাজ বিন অ্যান এক্সেপশনাল রোল মডেল। প্রসুনের বার্ড টিচার তার জন্য একজন ব্যতিক্রমী রোল মডেল, আদর্শ হিসেবে ছিলেন। ইম্পার্টিং এসেনশিয়াল লাইফ স্কিলস অ্যান্ড প্রোভাইডিং হিম উইথ আনওয়েভারিং কম্প্যানিয়নশিপ। তো সবশেষে কী হয়েছে, প্রসূনের বার্ড তার জন্য একজন ব্যতিক্রমী রোল মডেল হয়েছেন, যিনি তাকে দেখিয়েছেন বা শিখিয়েছেন এসেনশিয়াল লাইফ স্কিল, গুরুত্বপূর্ণ জীবনের দক্ষতা, প্রোভাইডিং হিম উইথ আনওয়েভারিং কম্পেনিয়নশিপ, অর্থাৎ অটুট সাহচর্য, বন্ধুত্ব যেটি তিনি দেখিয়েছেন তার প্রতি। এইভাবে আমরা প্যাসেজটি এখন সাজালাম। তো সাজানোর পরে এখন আমরা এখানে দেখব যে আমাদের এই গ্রিডটি আমরা কিভাবে সাজাবো। তো এখন এই গ্রিডটি আমরা পরিপূর্ণ করব। একটি করে দেখিয়ে দেওয়া হয়েছে স্ট্রাকচার অফ দ্য প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফের যে স্ট্রাকচার থাকে, ইন্ট্রোডাকশন, বডি পার্ট, কনক্লুশন। প্রথম ইন্ট্রোডাকশনটা করে দেখিয়েছে। হোয়াট ইজ রিটেন, কী লেখা হয়েছে, দ্য টপিক সেন্টেন্স। সেন্টেন্সটা কোনটা, প্রসূনস বার্ড টিচার এটি। এখানে কোহেসিভ ডিভাইস ইউজ করা হচ্ছে অ্যান্ড। দেখো নিচের দিকে বলা হয়েছে লাইফ লেসন্স অ্যান্ড বিইং এ ফেথফুল কম্পেনিয়ন, এই অ্যান্ড এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা যাই হোক, এই অ্যান্ড ইউজ করার উদ্দেশ্যটা কি দেখো, আমরা যদি সেন্টেন্সটা দেখি, বাই টিচিং হিম ভ্যালুয়েবল লাইফ লেসন্স অ্যান্ড বিইং এ ফেথফুল কম্পেনিয়ন, এখানে অ্যান্ড ব্যবহার করে দুইটা আইডিয়াকে একসাথে করা হয়েছে। কানেক্টিং টু সিমিলার ইনফরমেশন, ভ্যালুয়েবল লাইফ লেসন অ্যান্ড বিইং ফেথফুল কম্পেনিয়নশিপ, অর্থাৎ এই দুটা গুরুত্বপূর্ণ আইডিয়াকে একত্রিত করা জন্য অ্যান্ড কোহেসিভ ডিভাইসটি ইউজ করা হয়েছে। এরপর আমরা স্ট্রাকচার অফ দ্য প্যারাগ্রাফ বডির অংশে যদি আসি, সাপোর্টিং ডিটেলস টু বি এস্টাবলিশড, অর্থাৎ যে সাপোর্টিং ডিটেলগুলো এখানে লেখা হবে। টপিক সেন্টেন্সের পক্ষে যে সাপোর্টিং আইডিয়াগুলো, যেমন দ্য সেন্টেন্স, এখানে প্রথম সেন্টেন্সটি কী ছিল, ফার্স্টলির যে সেন্টেন্সটি, আমরা সেই সেন্টেন্সটি দেখব। এখানে ফার্স্টলি সে সেন্টেন্সটি হবে, এবং এই সেন্টেন্সের কোহেসিভ ডিভাইসটা ফার্স্টলি, এটাই হচ্ছে কোহেসিভ ডিভাইস, অর্থাৎ আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের যে মিলটা রাখার জন্য এখানে কিন্তু ফার্স্টলিটা ইউজ করা হয়েছে। সো এখানে কোহেসিভ ডিভাইস ইউজ করা হয়েছে ফার্স্টলি। দ্বিতীয়টাতেও সেন্টেন্সটা যেটি সেকেন্ডলি, সেন্টেন্সটি এখানে লিখতে হবে, এবং কোহেসিভ ডিভাইস হচ্ছে সেকেন্ডলি। এবং তৃতীয় সেন্টেন্সটিতে থার্ডলির যে অংশটি সেটি লিখতে হবে, এবং কোহেসিভ ডিভাইস হচ্ছে থার্ডলি। এবং যদিও চারটা দেওয়া নেই, কিন্তু চতুর্থ নাম্বারে আসবে ফাইনালি যেটি, সেটি হচ্ছে আরেকটি কোহেসিভ ডিভাইস। তো এখন এগুলোর উদ্দেশ্য কী, সবগুলোর উদ্দেশ্য কিন্তু একই, প্যারাগ্রাফের একটা লাইনের সাথে আরেকটা লাইনের মিল রাখা, ঠিক আছে। সো এটা আমরা যদি ইংরেজিতে লিখতে চাই, এভাবে লিখতে পারি, যেহেতু সবগুলি সেন্টেন্সই ইউজ করা হয়েছে টপিক সেন্টেন্সটাকে সমর্থন করার জন্য, সেক্ষেত্রে আমরা লিখতে পারি টু সাপোর্ট দ্য টপিক সেন্টেন্স, বা টু মেক এ সিকোয়েন্স উইথ দ্য টপিক সেন্টেন্স। তো 1, 2, 3, 4টাতে আমরা এটাই লিখতে পারি। এবং সবশেষে রয়েছে কনক্লুশন। কনক্লুডিং সেন্টেন্সটা কী ছিল, ওভারঅলের যে সেন্টেন্সটি ছিল সেটি আসবে এখানে, এবং এখানে কোহেসিভ ডিভাইস হচ্ছে ওভারঅল। এবং এটিও একই উদ্দেশ্যেই করা হয়েছে, যে আগের সেন্টেন্সগুলোর সাথে বা টপিক সেন্টেন্সগুলোর সাথে এর একটা সঙ্গতি রাখার জন্য। সেটাও আমরা লিখতে পারি টু মেক এ লিঙ্ক উইথ দ্য টপিক সেন্টেন্সেস অ্যান্ড সাপোর্টিং সেন্টেন্সেস, এটা আমরা এখানে লিখে দিতে পারি। তো এই হচ্ছে আমাদের এই অংশটুকু। তো আমাদের এই ক্লাসটি এই পর্যন্তই সমাপ্ত করতে চাই আমরা।